স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক এলাহি নওয়াজ খান। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। দর্শক, নানা সময় কিন্তু খবরে নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য, পর্যালোচনা করবার জন্য আমাদের সাথে অন্যান্য অতিথিরাও কিন্তু যুক্ত হন। দিনভর আসলে যেই উল্লেখযোগ্য ঘটনা সেগুলো তো আমরা দেখেছি, তবে আলোচনা আমরা করতেই চাই সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে। হয়তো কিছুটা অন্যান্য পোর্টালগুলোতে সেই খবরটি একটু নিচের দিকে চলে গেছে। আমাদের সাথে অতিথিরা নিশ্চয়ই এর মধ্যে যুক্ত হবেন, আশা করি আমরা তাদের সাথেও আমরা এই বিষয়টি আলোচনা করব। এলাহি নওয়াজ খান, আপনাকে দিয়ে যদি শুরু করি, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর এখন আছেন, আমরা দেখেছি মালয়েশিয়া সফর শেষ করে তিনি গেছেন। শ্রমবাজার নিয়ে তখন একটু কথা হয়েছিল। চীনের যে বিষয়টি নিয়ে আমাদের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা, এবং আমরা জানি 13টি সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। তিস্তা মহাপরিকল্পনার যে বিষয়টি, বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের জায়গা থেকে এখানে বিনিয়োগ এবং একই সাথে এটার কারিগরি যে বিষয়টি, সেখানে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ এবং তারাও আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি পদ্মা ব্যারেজেরও বিষয়েও আলোচনা হয়েছে, যতটুকু বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে। আপনি এক্ষেত্রে কতটা আশাবাদী হতে পারেন? কারণ বড় প্রকল্পগুলোতে আমরা দেখি যে একটা দীর্ঘসূত্রিতার একটা বিষয় এখানে থাকে। আমি প্রথমেই এই সফরটার ঐতিহাসিক গুরুত্ব আছে। প্রথমত আপনি জানেন যে বাংলাদেশ 71 সালে 16 ডিসেম্বর স্বাধীন হয়। তারপরে বহু দেশ আমাদেরকে দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, কিন্তু চীন স্বীকৃতি দেয়নি। তখন চীনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনাবাহিনী আছে ততক্ষণ পর্যন্ত আমরা দেশটিকে স্বাধীন দেশ হিসাবে দেখছি না। কিন্তু 1975 সালে 15ই আগস্ট, যখন এটা 15 আগস্ট যে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই আপনি দেখেন যে 15ই আগস্ট পট পরিবর্তন হলো, ঠিক 31 আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এবং এই স্বীকৃতি দেওয়ার পরে যে কূটনৈতিক সম্পর্কটা স্থাপিত হলো, প্রথম সফর করেন বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান হিসাবে আমাদের জিয়াউর রহমান প্রথম সফর করেন এটা। আর ঠিক তারপরে 50 বছর পরে তার সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে চীন সফর করছেন, রাষ্ট্র সফর করছেন। ইটস এ ভেরি এটা ঐতিহাসিক একটা ব্যাপার, কিন্তু পিতা এবং পুত্র। এবং ওই সময় ঠিক আমাদের কূটনৈতিক সম্পর্ক সূচনা লগ্নে তার পিতা, এবং তিনি 77 সালে সফর করেছিলেন। এরপরে 80 সালে আবার দ্বিতীয়বার সফর করেন, যেটা অ্যাজ প্রেসিডেন্ট। তারপরে তারেক রহমানের সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আর একটা দিক হলো যে সেটা হলো যে আপনি জানেন যে তাইওয়ান ইস্যু এবং ডিপসি পোর্ট এবং আমাদের তিস্তা ব্যারেজ, কতগুলি ব্যাপার নিয়ে বিএনপির সাথে একটা টানাপোড়েন চলছিল। কারণ চীন অনেক দিন ধরে এই ব্যাপারটা নিয়ে বিএনপির কাছ থেকে পরিষ্কার স্ট্যান্ড জানার চেষ্টা করছে, কিন্তু বারবার সেই সিদ্ধান্তগুলি ছিল না। বিশেষ করে তাইওয়ান ইস্যুর জন্য দুই বিএনপির সাথে। এবং এরপরে ম্যাডাম যখন ছিলেন, বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার জন্য, যে কোনো কারণে এটা সেভাবে ঘটে নাই। এই সব প্রেক্ষাপটে এই সফরটা নিঃসন্দেহে বিএনপির জন্য, বিএনপি সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আশা করি যে বর্তমান যে পলিটিক্যাল যে অবস্থা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বাংলাদেশ কিন্তু প্রথম দিক থেকেই কিন্তু চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে কিন্তু তারা ছিল। কিন্তু অনেক সময় দেখা গেছে যে এটা অন্য অনেক যারা চীনের সাথে ঘনিষ্ঠ আছে তারা যেভাবে স্ট্রেট থাকার চেষ্টা করেছে, আমরা সেভাবে কিছুটা আমাদের মধ্যে দোদুল্যমানতা, অর্থাৎ আমেরিকা ওয়েস্ট কী ভাববে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, যে পলিটিক্যাল যে পরিস্থিতি, এবং মাঝখানে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ, অতপর যে অবস্থাটা দাঁড়িয়েছে, এবং এই প্রেক্ষাপটে কিন্তু চীনের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ। আপনি যেটা বলছেন যে সমঝোতা স্মারক, আমি মনে করি যে এই সফরের মধ্য দিয়ে আমাদের অনেক কিছু পাওয়ার সম্ভাবনা
আছে। আছে। আমরা সেই প্রসঙ্গে থাকবো, তবে আমাদের সাথে অন্যান্য অতিথিরা যুক্ত হয়েছেন, তাদের সাথেও এই বিষয়ে আলোচনা করতে চাই। হেলেন জেরিন খান বিএনপির দলীয় সংসদ সদস্য এবং আছেন ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব এনসিপির। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ সময় দিয়েছেন। ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছে যদি প্রথমে আসি, সেটি হচ্ছে 9 বিলিয়নের উপরে ঋণের সহায়তা আমরা চীন থেকে পাবার আমাদের একটি সম্ভাবনা আছে এবারের চীন সফরের মধ্য দিয়ে হয়তো আমরা পেতে পারি। এবং একই সাথে তিস্তা ব্যারেজ এবং যে মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ নিয়ে আমাদের যে পরিকল্পনা, সেখানে চীন আমাদের সহায়তা করতে পারে। রাষ্ট্রপক্ষের দু দেশের আসলে এক ধরনের এই বিষয়ে আলোচনাও হয়েছে এবং আমরা ধারণা করছি যেহেতু আজকে সমঝোতা সইও হয়েছে, সেখানেও এই বিষয়গুলো উল্লেখ করা আছে। কিন্তু যেটি আসলে জানতেই চাই প্রথমত, যে অতীতে বিভিন্ন প্রকল্প দীর্ঘায়িত হওয়ার ফলে ঋণের বোঝা যেমন আমাদের বেড়েছে, একই সাথে চীনের সাথে যেখানে বৈরী সম্পর্ক রয়েছে ভারতের, সেখানে এই বিষয়টি নিয়ে এর মধ্যে ভারতের বিভিন্ন গণমাধ্যম নানা ধরনের বক্তব্য দিচ্ছে। তারা এক ধরনের নেতিবাচক কথা বলছে যে বাংলাদেশের এ ধরনের সম্পর্ক বা বিনিয়োগের জায়গাটি ঠিক হচ্ছে না। সেখানে আপনার কাছে কি মনে হয় যে ভারতকে আমরা কিভাবে এই জায়গায় একপাশ করে রেখে চীনের সাথে সুসম্পর্কটি সামনের দিনে টেনে নিয়ে যাব? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে। দেখেন, এটা খুব ইন্টারেস্টিং। একটা হচ্ছে যে আমার দেশের কি কি দরকার। একটা হচ্ছে আমার দেশের এমন কিছু বন্ধু দরকার যেই বন্ধুরা আসলে আমাদেরকে রেসপেক্ট করবে, রেসপেক্টফুলি আমাদের সাথে একটা সম্পর্ক তৈরি করবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এমন কিছু বন্ধু দরকার যারা বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমাদেরকে ইকোনমিক্যালি অ্যান্ড অন্যান্য যে সাইটগুলো আছে সেই জায়গাগুলোতে আমাদেরকে সহযোগিতা করবে এবং আমাদের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডে কখনোই আঘাত হানবে না এবং সেটাকে তারা প্রোটেক্ট করার চেষ্টা করবে। এটাই হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মৌলিক যে জিস্ট সেটা। তো এখন চীনের যে সফর কিংবা মালয়েশিয়ার যে সফর, সেই সফরটা আসলে গুরুত্বপূর্ণ। দেখেন, যখন মালয়েশিয়া এবং চীনে সফর করার জন্য সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী, তখন ইন্ডিয়া একেবারে উঠে পড়ে লাগলো যে আসলে তাদের খুবই গাত্রদাহ হচ্ছে। এইটা তো আসলে একটা বন্ধুভাবাপন্ন দেশের কথা হতে পারে না। তার মানে ইন্ডিয়া একেবারেই ডেলিবারেটলি বাংলাদেশের রাষ্ট্রের সাথে এক ধরনের শত্রুতা প্রদর্শন করছে এবং সেটা আরো নানাভাবে করছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত হওয়া একজন খুনিকে তার আশ্রয় দিয়েছে, একাধিক খুনিকে তার আশ্রয় দিয়েছে এবং তারা সেই খুনির লেন্স থেকে এখনো বাংলাদেশকে দেখার চেষ্টা করছে। সো যখন আপনার পার্শ্ববর্তী সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী যখন আপনাকে এই ধরনের সবসময় একটা ডিস্টারবেন্সের মধ্যে রাখবে, সবসময় আপনাকে শত্রুতাভাবাপন্ন করবে এবং তার পলিসিটা কি? তার পলিসিটা কিন্তু রেসপেক্টের ভিত্তিতে না। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের পলিসি ইন্ডিয়ার পক্ষ থেকে হচ্ছে তুমি আমার সাবঅর্ডিনেট থাকবা এবং আমার বাইরে তুমি আর কারোর সাথে কোনো ধরনের ট্রেড করতে পারবা না যদি আমি তোমাকে সেই অনুমতি না দেই, কিংবা আসলে আমার মতো করে করতে হবে। সেটাতে যখন আপনি উতরাইতে চাইবেন এবং এটার মধ্যে দিয়ে শুধুমাত্র ট্রেড না, শুধুমাত্র বৈদেশিক স্বার্থগুলো না, ইন্ডিয়া এর পাশাপাশি বাংলাদেশের ইন্টারনাল যে ডেমোক্রেসি, ইন্টারনাল যে হিউম্যান রাইটস, ইন্টারনাল যে ইকোনমি, ইন্টারনাল যে বর্ডার, এই সমস্ত সবগুলো ইস্যুতে ইন্ডিয়া হস্তক্ষেপ করে এবং জনগণের বিরুদ্ধে দাঁড়ায়। সেই জায়গায় যখন আপনি ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্রকে, আপনার দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে আপনি কিভাবে মোকাবেলা করবেন, একটা হচ্ছে আপনি ইন্ডিয়াকে বোঝানোর চেষ্টা করবেন যে প্লিজ তোমরা এই ধরনের শত্রুতাভাবাপন্ন করো না, আসো তোমাদের সাথে আমরা মিলেমিশে থাকি। আমার মনে হয় যে বাংলাদেশে হাসিনা পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি সরকার, সবাই ইন্ডিয়াকে ফর্মালি ইনফর্মালি এই মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে আমরা কোনো প্রতিবেশী এবং কোনো ধরনের রাষ্ট্রের সাথে শত্রুতা করতে চাই না। কিন্তু আমরা বিপরীতে দেখেছি, তার বিনিময়ে তারা হাসিনাকে আমাদের কাছে হস্তান্তর করে নাই, তার বিনিময়ে আমাদের বিভিন্ন ধরনের খুনিদেরকে তারা আশ্রয় দেওয়া বন্ধ করে নাই, তার বিনিময়ে এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট বাস্তবায়ন এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া বন্ধ হয় নাই। সো আপনার যখন এই পরিস্থিতি, প্রথম পলিসি যখন কাজ করছে না, তখন আপনার সেকেন্ড অল্টারনেটিভ যাইতে হবে। সেটা হচ্ছে কি, আপনার এই মাঠে, এই আন্তর্জাতিক খেলাতে এক্সিস্ট করার জন্য আপনাকে আরো মাল্টিপল ফ্রেন্ড লাগবে। আমার মনে হয় আমাদের বিএনপির সাথে অনেক বিরোধ থাকতে পারে, আমরা বিএনপি অনেক সমালোচনা করতে পারি, কিন্তু বিএনপি বর্তমানে চায়না, মালয়েশিয়া এবং আমেরিকা, অর্থাৎ এক্সেপ্ট ইন্ডিয়ার বাইরে যেই ধরনের যারা ডেলিভারেটলি ডিক্লেয়ার করেছে তারা বাংলাদেশের সাথে শত্রুতা করবে, তাদের বাইরে যারাই বাংলাদেশের বন্ধু হতে চাচ্ছে বিভিন্ন ক্যাপাসিটিতে, চায়নার সাথে আমেরিকার বিভিন্ন ধরনের বৈরিপূর্ণ আছে, কিন্তু আমেরিকার সাথে একভাবে ডিল করা হচ্ছে, চায়নার সাথে একভাবে ডিল করা হচ্ছে, এই যে মালয়েশিয়ার সাথে একভাবে ডিল করা হচ্ছে, আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের জন্য প্রয়োজন আছে। এখন এইটার জায়গা থেকে আমার যেটা শঙ্কার জায়গা, সেটা হচ্ছে আমি এতটুকু পর্যন্ত খুব পজিটিভলি দেখি। মালয়েশিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বহরকে যেভাবে তারা গ্রহণ করেছে, এটাকে আমি পজিটিভলি দেখি। চীনের সাথে যে ধরনের চুক্তিগুলো হচ্ছে, সেখানে বাংলাদেশ বিরোধী কোনো চুক্তি না হলে সেটাকে পজিটিভলি দেখি। সমস্যাটা হচ্ছে যে এর মধ্য দিয়ে
ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে অস্থিরতা তৈরি করতে পারে, দলের ইন্টারনালি সরকার দলের ভিতরে বিরোধী দলগুলোর ভিতরে স্যাবোটাজ তৈরি করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো সরকার কিভাবে মোকাবেলা করে। আমরা এবং সেই প্রশ্নটি আমি রাখতে চাই হেলেন জেরিনের কাছে যে আমি এই আরো একটা জিনিস টানাপোড়েনটি, কারণ বলি, আমরা এরই সেটা মধ্যে হচ্ছে- যেহেতু দেখছি যে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের একটা প্রচেষ্টা করা হচ্ছে। তারা মুখে যদিও বলেছে যে তারা বন্ধুর মতো আমাদের সাথে থাকতে চায়, কিন্তু তারপরেও তাদের আচরণ তা বলছে না। সেই জায়গায় যখন ভারতকে বাদ দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর প্রথম সফরই হয় চীনের সাথে, মালয়েশিয়া সহ, তখন সেই জিনিসটি কিভাবে, এই টানাপোড়েনটি সামনের দিনগুলোতে থাকবে কি থাকবে না, বা কিভাবে ভারতের সাথে এই বিষয়গুলো নিয়ে ফয়সলা হবে, সরকারের পরিকল্পনা কি, জানবো হেলেন জেরিনের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক যারা এসছেন এবং দর্শক শ্রোতাদেরকে। দেখেন, আজকে তো আমরা জানি যে গোটা বাংলাদেশের মানুষ এবং বাংলা ভাষাভাষী কিংবা বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করছে, বাংলাদেশের আগামী ভবিষ্যৎ নিয়ে যাদের মানে চিন্তা ভাবনা আছে, তারা প্রত্যেকেই আজকে আমার মনে হয় যে তাকিয়ে আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের যে সফর গেলেন, এই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করছেন। তবে আমি একটু পেছনে যেতে চাই। বিএনপি হলো এমন একটি দল এবং বিএনপির ম্যানিফেস্টোতে তো আপনারা জানেনই, যেটা দেওয়া হয়েছে, আমাদের মূল যে স্লোগান ছিল সেটা হলো সবার আগে বাংলাদেশ। আমি মনে করি যে এটা যে শুধুমাত্র আমাদের এবারের স্লোগান তা না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারা যে রাষ্ট্র পরিচালনা করেছেন সেখানেও কিন্তু একই স্লোগান যে সবার আগে বাংলাদেশ, সেইটাকেই ধারণ করেছে বর্তমান প্রধানমন্ত্রী। এবং আমরা তো এবারই প্রথম ক্ষমতায় আসি নাই, আমরা আরো বেশ কয়েকবার ক্ষমতায় এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে। সেখানে কিন্তু আমরা এই জাতিকে মানে প্রমাণ করেছি যে বিএনপি আসলে মানে বিশেষ করে দেশের প্রশ্নে কখনো কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করে না, আপোষ করে না, এবং দেশ সবার আগে। সেটা সেই জায়গায় আমরা যখন যাকে দরকার, এবং আমাদের তো পররাষ্ট্র নীতি যে স্লোগানটা আছে সেটাও তো এই যে সবার সাথে বন্ধুত্ব, কেউ মানে কাউকে প্রভুত্ব স্বীকার করা, এই ধরনের কোনো কিছু বিএনপি বিশ্বাস করে না। কিন্তু আমরা এটাও আবার পাশাপাশি দেখেছি যে আমাদের বিপক্ষে যে দলটি ছিল, কিংবা 17 বছর যে ফ্যাসিস্ট অগণতান্ত্রিক যে সরকারটি ছিল, তারা তো আমাদের পার্শ্ববর্তী যে দেশ তাদের সহায়তায় কিন্তু তারা ক্ষমতায় ছিল। সেই কারণে হয়েছে কি, আর একটা হলো যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, আমার মনে হয় তাদেরও নীতি এখন পরিবর্তন করার সময় এসেছে বিদায় কিন্তু আজকে আবার কিন্তু একটা নতুন জিনিস দেখলাম যে আমাদের যে ভিসা উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এটিও আসলে অনেকে বলছেন যে যখন চীনের সাথে সম্পর্কের জায়গাটি তৈরি হচ্ছে তখন এক ধরনের ভারতের এটি প্রস্তাবের মতো আর কি, যে তারা ট্যুরিস্ট ভিসাটি ওপেন করে দিল যাতে হচ্ছে এখানকার মানুষ অন্যদিকে তাদের মনোযোগ দেয়। আমরা আলোচনাটা করব, হেলেন জেরিন খান আপনারা আছেন আমাদের সাথে, তবে বিরতির পর আমরা আলোচনাটা আবারও চালিয়ে যাব। দর্শক, ৭১ জানুয়ারি বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই যুক্ত হবেন আলোচনায়। ধন্যবাদ দর্শক, আবার আমন্ত্রণ ৭১ জার্নালে। আমরা আলোচনা করব। দর্শক, আমরা সংবাদ ভিত্তিক টেলিভিশন শিরোনামগুলো দেখছিলাম, আমরা আলোচনায় ফিরতে চাই। ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছে একটি প্রশ্ন আমি রাখতে চাই এই মুহূর্তে। সেটি হচ্ছে, যদিও আপনাদের দলের নয়, কিন্তু আপনাদের জোটের, যদি আমরা বলি জামায়াত ইসলামের আমির, তিনি আজকে এই সন্ধ্যার দিকে গাইবান্ধায় একটি সভায় সম্ভবত যুবদলের যে হামলায় আহত হয়েছেন শিবির কর্মী, তাকে দেখতে গিয়ে বলেছেন যে ফ্যাসিবাদের মতো একই পথে হাঁটছে বিএনপি সরকার এবং আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। বিএনপি সরকার ফ্যাসিবাদের মতো হাঁটছে, আপনাদের কাছে কেন এটা মনে হচ্ছে, এবং বিপ্লব করার মতো কি ঘটনা ঘটলো? দেখেন, আমি জামাতের আমির কি বক্তব্য দিয়েছে এটা জামাত ইসলাম জানে, এবং জামাত ইসলামের কেউ থাকলে হয়তো তিনি ব্যাখ্যা করতে পারবেন। আমি স্পেসিফিক্যালি বিএনপির যে জায়গাগুলোতে আমরা সমালোচনা করতে চাই, যে জায়গাগুলোতে আমরা বিরোধিতা করতে চাই, সেগুলো আমি বলতে পারি। যেমন আমি একটু আগে উল্লেখ করেছি যে আসলে বিএনপির যে চীন কিংবা মালয়েশিয়াতে যে সফর, এটাকে আমরা পজিটিভলি দেখি, প্রশংসা করি। যে জায়গাগুলো ভালো করছে অর্থাৎ সে জায়গায় আমরা পজিটিভলি দেখি। পাশাপাশি দেখেন, আপনি শিরোনামে কয়েকটা কথা উল্লেখ করেছেন, যে নিরাপত্তা ইস্যুর কথা যদি আপনি দেখেন, এবং জামাতের আমির যেখানে বক্তব্য দিতে গিয়েছেন সেই জায়গাটা হচ্ছে একজন যুব দলের লোক একজন শিবির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে। আপনি লক্ষ্মীপুরের ঘটনা দেখেন, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন সহ হত্যা করেছে। আপনি দেখেন আজকে কুমিল্লার ঘটনা দেখেন, সেখানে মাদকের বিরুদ্ধে মিছিল করাতে তারপরে গুলিবিদ্ধ হয়েছে। এরপরে একের পর যদি আমি বলতে থাকি, এই গত এক সপ্তাহে এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এরকম ঘটনা
অনাকাঙ্ক্ষিত ঘটতে পারে, সেই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, এটা আমরা একটা রাষ্ট্রের ব্যবস্থা বুঝি। কিন্তু দেখেন, যিনি এই জায়গাগুলো ম্যানেজ করার দায়িত্বে, যার অধীনে এই মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যিনি জনগণের নিরাপত্তা দিবেন, দেখবেন তিনি গুনে গুনে আরো অন্তত 8 থেকে 10টা মন্ত্রণালয়ের ব্যাপারে তার মন্তব্য আছে, আর অন্তত 8-10টা মন্ত্রণালয়ের ব্যাপারে তিনি প্রায় সংসদে দাঁড়িয়ে যান ক্লাস নেওয়ার জন্য। কিন্তু তিনি তার নিজের যেই মন্ত্রণালয়, যেই মন্ত্রণালয়ের সাথে আপনার আমার, ইভেন এই সরকার দলের যারা সংসদ সদস্য আছেন এবং সরকার দলের যারা সমর্থক আছেন, প্রত্যেকের জীবনের নিরাপত্তা নির্ভর করে। এবং আমরা যে এত বিনিয়োগের কথা বলছি, আমরা চীনে গিয়েছি, আমরা মালয়েশিয়ায় গিয়েছি, সেখান থেকে বিনিয়োগ আসবে। যদি দেশের পরিস্থিতি এরকম অনিরাপদ তৈরি হয় এবং ডে বাই ডে এটা বাড়ে, আপনি যদি দেশের মানুষের নাগরিকের নিরাপত্তা না দিতে পারেন, ব্যবসায়ীদের নিরাপত্তা না দিতে পারেন, তাহলে এই বিনিয়োগগুলো আপনি যতই রাষ্ট্রের সাথে চুক্তি করেন, ইন্ডিভিজুয়াল ব্যবসায়ীরা কিন্তু বিনিয়োগ করতে আগ্রহী হবে না, স্টেট কিন্তু বিনিয়োগ করতে আগ্রহী হবে না। তো সেই জায়গা থেকে সেটাকে যখন আপনি ইগনোর করেন, এই প্রশ্নগুলো তুললে যখন আপনি ভিন্ন প্রসঙ্গগুলো নিয়ে আসেন, এই যেগুলো পরে সংস্কারের বিষয়ে কথা বললে যখন আপনি ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসেন, তখন আমরা সরকারের এই মনোভাবগুলোকে আমরা সমালোচনা করতে রাজি আছি এবং আমরা মনে করি এটা সমালোচনা করা উচিত। এবং এই সমালোচনা গুলো এমন একটা পর্যায়ে যেতে পারে, এটা মনে করেন আজকে শুরু হয়েছে 3 মাস, আমরা কিন্তু এখন পর্যন্ত তার মানে কি আপনাদের কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ, অথবা এখনো আসলে সেভাবে কঠোর অবস্থানে থাকতে পারছে না? এটা আমার কাছে তো মনে হয়, দেখেই আমি ঘটনাগুলো বললাম। এবং আমার কাছে মনে হওয়ার বাইরেও সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম পরিষ্কার বলে দেয় যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আমি তো এটা জিজ্ঞেস করলাম যে, মনে করেন আপনি ধর্ম মন্ত্রণালয়ের একটা ইস্যু, ইসলাম ব্যাংকের একটা ইস্যু, এই ইস্যুতে সালাউদ্দিন ভাই বক্তব্য দেন, কিন্তু তার মন্ত্রণালয়ে দিনের পর দিন খুন হচ্ছে এবং নিরাপত্তা পাচ্ছে না, তার ব্যাপারে তার কি মন্তব্য, এটা কি আপনি জানেন? আপনি উল্লেখ করতে পারলেন না। আপনি অন্যান্য অনেকগুলো মন্তব্য উল্লেখ করলেন, কিন্তু তার মন্তব্য কিন্তু উল্লেখ করা যাচ্ছে না। তার মানে সরকার এটা যেমন ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থতার ব্যাপারে সরকারের উদাসীনতাও লক্ষ্য হচ্ছে। এবং বিশেষ করে বিরোধী দলের বিভিন্ন জনকে ছোট ছোট জায়গাগুলোতে মামলা দেয়া এবং তাদের উপরে আক্রমণ করার এই প্রবণতাটাও বৃদ্ধি পাচ্ছে। এই প্রবণতা যদি চলতে থাকে, তাহলে তার ব্যাপারে প্রতিরোধের মাত্রাটাও বৃদ্ধি পাবে। এইটাই আসলে আমাদের জায়গা থেকে বলা। রঞ্জিরিন খান, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না? অ্যাকচুয়ালি এটা অস্বীকার করার কিছু নাই। দেখেন, সবচেয়েতে আপনি বিগত এটা বলবো যে 17 বছর যে ফ্যাসিস্ট রেজিম ছিল, তারা কিন্তু একটা জায়গায় সবচেয়ে বেশি আপনার সময় দিয়েছে, কিংবা সবচেয়ে বেশি দলীয়করণ করেছে। এবং শুধু দলীয়করণ না, এটা বলতে পারেন যে একটা ডিস্ট্রিক্টকরণ করা হয়েছিল, এটা তো আমরা জানি। এবং যেই কারণেই আমাদের দীর্ঘ 17 বছর যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে বিএনপির উপরে, কিংবা ধরেন জামাতে ইসলাম ছিল, তখন তো আর এনসিপি ছিল না, পরবর্তীতে 36 জুলাই যেটা হলো, এই সবকিছুর পরবর্তীতে কিন্তু মূল যেই জায়গাটা ছিল, যেই প্রতিষ্ঠানটা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে, সবচেয়ে বেশি ক্ষোভের শিকার হয়েছে, সেটার নাম হচ্ছে পুলিশ প্রশাসন, কিংবা এই মানে আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করে সেই জায়গাগুলোতে পুলিশ প্রশাসনে, ধরেন এখানে র্যাব আছে, অন্যান্য যারা আছে, এই জায়গাগুলো। তো এটা কি হয়েছে, দীর্ঘ 17 বছরের জঞ্জালকে আপনি 3-4 মাসে সমাধান করা সম্ভব? তার মধ্যে কি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে মবক্রেসি সৃষ্টি হলো, যেটা ধরেন এটা তো এনসিপির কারো কিছুটা যায়, কারণ যেহেতু এনসিপি ওই সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখা গিয়েছে যে তারাও কিন্তু বেশ কিছু জায়গায় এই ধরনের মানে কর্মসূচির সাথে তারা কিন্তু অংশগ্রহণ করেছে। তো এবং জামাতে ইসলামও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায়, যেমন ধরেন একটা ছিল যে একটা ছাত্রীকে উন্না ধরে টানাটানি করেছে, কিংবা ধরেন মাজার ভাঙ্গার বিষয়গুলো যা বলেন, কিংবা ধরেন প্রথম আলো, ডেইলি স্টারের মতো জায়গা যখন পুড়িয়ে দিয়েছে, সেখানে কিন্তু আমরা শিবিরের নেতা কর্মীদের বিভিন্ন কমেন্ট পেয়েছি এবং অংশগ্রহণ করেছে। এই যে একটা চরম নৈরাজ্যকর অবস্থা, সেখান থেকে যদি আপনি এই 3-4 মাসের মধ্যে সবকিছু আগের মতো চান, সেটা কিন্তু সম্ভব না। ধীরে ধীরে করে কিন্তু আপনি দেখেন যে আপনার সেই বিগত 17 বছর যেটা ছিল, যে আমরা যে জায়গাগুলোতে দেখেছি যে বিরোধী দল কোন রকম কর্মসূচি করতে পারবে না, বিরোধী দল আমরা ঘরে থাকতে পারিনি। আমি সত্যি কথা, আমার 2টা বাচ্চা কিন্তু ট্রমার মধ্যে দিয়ে বড় হয়েছে। আমার বাচ্চারা যে কোনো কর্মসূচি দিলে আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু আমার ঘর থেকে বেরিয়ে যেত। আজকে বিরোধী দল দেখেন
কত স্বাধীন, তারা নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে তারা কর্মসূচি করতে পারছে। এই জায়গাটা কিন্তু বিরাট ডেভেলপ হয়েছে। আরেকটা বিষয় যে আপনারা বলেন যে হয় না, আরেকটা দেখেন যে যখন তখন যে গুম করা হতো, তারপরে নিয়ে আয়না ঘরে নিয়ে যাওয়া হতো, এখন তো সেই জায়গাগুলো হচ্ছে না। এই যে কিন্তু যে বিষয়টি বিরোধী পক্ষ থেকে বারবারই আসে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের দপ্তরের কথার বাইরে অন্য দপ্তর নিয়ে কথা বলেন, তাতে এক ধরনের আশঙ্কা সাধারণ মনে আসলে তৈরি হয়েছে। না, এটা ঠিক না। দেখেন, এই যে ইসলামিক ব্যাংক সম্পর্কে বললেন, এটা কিন্তু তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যেই আসে। কারণ ইসলামী ব্যাংককে কেন্দ্র করে তার রাস্তার মধ্যে কিংবা ব্যাংকের মধ্যে যে ধরনের অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তা এটা কে করবে? এটা তো আইন শৃঙ্খলা বাহিনী কন্ট্রোল করবে। তো সেই জায়গায় তো সে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন। আরেকটা হলো যে আপনার যে ধর্ম মন্ত্রণালয় নিয়ে কথা বলেছে, ধর্মমন্ত্রী তিনি ওমরাতে গিয়েছেন এবং তাকে রিকোয়েস্ট করেছেন যে আপনি এই বিষয়টা উত্থাপন হলে আপনি কথা বলবেন। তো এখানে তো অপরাধের কিছু দেখি না। আপনি দেখবেন যে আইন শৃঙ্খলার এই জায়গাটাতে আমি তো সবচেয়ে বড় দুইটা এক্সাম্পল নিয়ে আসলাম যে এখন কোন রকমের গুম হচ্ছে না, কেউ কাউকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে না, আয়নাঘর সৃষ্টি হচ্ছে না। তারপরে আপনি দেখেন যে বিশেষ করে যে 17 বছর মাফিয়ারা যারা ছিল, তারা প্রত্যেকটা নেতা কিংবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, কিংবা থানায় থানায় জায়গায় জায়গায় কিন্তু টর্চার সেল করা হয়েছিল। এখন তো সেগুলো হচ্ছে না। সেই জায়গা থেকে তো একটা বিরাট উন্নতি হয়েছে। এই জায়গাটা কিন্তু আমরা বলছি না, আমরা বলছি কি কোথায় হচ্ছে সেই জায়গায়। আপনি দেখেন যে উন্নত রাষ্ট্র বলেন, সেখানে কিন্তু কোনো অকারেন্স হয় না, হয়, কিন্তু সেইটার সাথে সাথে কোনো অ্যাকশন হয় কিনা সেইটা কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য। অ্যাক্সিডেন্ট কিংবা মানে অনেক ধরনের ক্রাইম হয়, ক্রাইম যে একেবারেই আপনার পুরো জায়গায় নিয়ে আসতে পারবে এটা কিন্তু পৃথিবীর কোথাও হয় না। আপনি সেলিম জাহান খান, হ্যাঁ বলেন। আপনি না আপনি বলুন। আচ্ছা, আপনাকে আমি যেটা একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে ফ্যাসিবাদী শাসনের সময় যেসব ঘটনা ঘটেছে, যেমনটা এগুচ্ছি, সামনের দিকে যাচ্ছি। একটা হেলেন জেরিন খান, আমাদের অতিথি আপনাকে একটা প্রশ্ন করবেন, আশা করি আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মনে হচ্ছে জি হ্যাঁ। আমি হেলেন জেরিন খান, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, আয়নাঘর ইত্যাদি যেসব নিষ্ঠুর নির্মম ঘটনাগুলো ঘটেছে, তার সঙ্গে গণতান্ত্রিক সময়ের উদাহরণ আসতেই পারে না। কারণ আমরা যখন গণতান্ত্রিক ব্যবস্থায়, আমার কথাটা শেষ করতে দেন। গণতান্ত্রিক পরিবেশে এই উদাহরণগুলি আসতেই পারে না। এখানে সিম্পল কথা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। ফ্যাসিজমের সময়কার ঘটনাবলী আর আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। যেই সরকার গুম করছে না, খুন করছে না, লোকজনকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছে না, আয়নাঘর করছে না, এটা তো ফ্যাসিবাদী শাসন। তার বিরুদ্ধে জুলাই বিপ্লব হয়েছে এবং একটা গণতান্ত্রিক শাসন রেখে এসেছে। সুতরাং ওই কথাগুলি একদম অপ্রাসঙ্গিক। বিষয়টা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। জেরিনাপা, আমি আপনাকে একটা জিনিস বলি, স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম ব্যাংক নিয়ে বলেন কিংবা ধর্ম মন্ত্রণালয় নিয়ে বলেন কিংবা আইনমন্ত্রীর উপস্থিতি আইন মন্ত্রণালয়েও বলেন, এটা নিয়ে কিন্তু কেউ, আমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা দোষেরও কিছু না। সমস্যাটা হচ্ছে যেমন ধর্মমন্ত্রী তারা রিকোয়েস্ট করেন ধর্ম নিয়ে একটু বলতে, আমরা একটু প্রত্যাশা করি অন্য কোনো মন্ত্রী যদি একটু রিকোয়েস্ট করতেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আপনি একটু আপনার মন্ত্রণালয়টা নিয়েও একটু বললেন। হ্যাঁ, ইসলাম ব্যাংক নিয়ে তিনি যে ব্যাখ্যা দিচ্ছেন এটা মাঠের আন্দোলন নিয়ে ব্যাখ্যা দেন না। ইসলাম ব্যাংক নিয়ে তিনি ব্যাংকের হিসাব দিয়েছেন, ব্যাংকের ইন্টারনালি কোথায় কি হয়েছে, এটা কমপ্লিটলি বাংলাদেশ ব্যাংক বাণিজ্য মন্ত্রণালয়, ওই বিতর্কে আমি যাবো না। তিনি তাও বলেন তার এক্সপার্টিস থাকলে তিনি 10টা মন্ত্রণালয় চালাবেন বা অন্য মন্ত্রীর অযোগ্য হলে তিনি তার রিপ্লেসমেন্ট দিবেন, এটা নিয়েও কোনো সমস্যা নাই। দেখেন, বলে না আপনারা পার্লামেন্ট নিশ্চয়ই ফলো করেন। পার্লামেন্টে মনিরুল হক চৌধুরী কি বলেছিলেন? আমাদের দল থেকে, বিরোধী দল তো বলেনি, কিন্তু আমাদের দল থেকে আপনি দেখেন বাজেটের উপরে আলোচনায় কতজন এই আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের দল থেকে। আমি অন্য জায়গায় গেলাম না, আমাদের দল থেকেও কিন্তু সবাই কিন্তু শঙ্কা প্রকাশ করছে, সবাই কিন্তু এটা কন্ট্রোলে আনার জন্য
স্বরাষ্ট্রমন্ত্রীকে মানে আহ্বান জানাচ্ছেন এবং কি কি করণীয় সেই ব্যাপারেও কিন্তু সাজেশন দিচ্ছেন। কিন্তু আপনি বলেন এই যে এখন আমাদের যে পুলিশ প্রশাসন আছে, আমরা ক্ষমতায় আসার পর কয়জন নিয়োগ দিয়েছি বলেন? কয়জন নিয়োগ দিয়েছি? আমাদের তো সেই ফ্যাসিস্টদের আমলে যারা নিয়োগ পেয়েছে তাদের নিয়েই তো আমাদের চলতে হচ্ছে। এবং এই 17 বছরে আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন যে কিভাবে মানে খুঁজে খুঁজে যদি বিএনপির কোথাও গন্ধ দূর সম্পর্কের আত্মীয় যদি কেউ থাকতো, আপনি জানেন আমি আমার নিজের বড় খালাকে, আমার ভাই আর্মিতে ছিলেন, ব্রিগেডিয়ার ছিলেন, আমার নিজের বড় খালাকে আমি দেখতে গিয়েছিলাম, উনি আমাকে সরিয়ে দিয়েছেন, বলছে যে চলে যাও, তোমার জন্য আমার চাকরি চলে যাবে, এবং সে বিপদে পড়েছিলেন। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে এই 17 বছর চলতে হয়েছে। এখন তো বিরোধী দলে সেই ধরনের কোনো কিছু করতে কিন্তু না। তারপরেও বিরোধী দল তো বলছে যে নানা সময় তারা যখন কোনো মিটিং মিছিল করতে যায় অথবা বিশেষ করে শহরের বাইরে, সেখানে তো দেখা যায় যে বিরোধী দলের অনেক নেতাদের উপরে হচ্ছে সরকারি দলের বিশেষ করে যে যুব দল থেকে শুরু করে অনেকের নাম বারবার সামনে আসছে, তারা এক ধরনের আক্রমণ করেন। আমি তো বললাম, যখন যে অন্যায় করছে আমরা কি ছাড় দিচ্ছি? একটা এক্সাম্পল দিতে পারবেন যে বিএনপি ছাড় দিয়েছে কিংবা বিএনপি দোষটা বিরোধী দলের ঘাড়ে দিয়েছে? একটা এক্সাম্পল আপনারা দিতে পারবেন না। আমি বলবো না, মূল্যবোধের তো চরম অবক্ষয় হয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। বাংলাদেশ যেই ধরনের এতটাই মূল্যবোধের অবক্ষয় হয়েছে যে বাবা ছেলেকে ছাড়ে না, মা সন্তানকে ছাড়ছে না, স্ত্রী স্বামীকে ছাড়ছে না, স্বামী তো সন্তান বলেন স্ত্রী বলেন এগুলা তো কোনো গণনাই ধরেন। এরকম একটা অবক্ষয় বাংলাদেশে হয়েছে। সেই জায়গা থেকে আনতে হলে আপনাদের তো সবার সহযোগিতা একদিকে যেমন দরকার, ঠিক একটু সময়ও দরকার। আপনারা দেখবেন যে বিএনপির পক্ষ থেকে যারা অপরাধ করছে সেটা নিজের দলের যত বড় কাছের মানুষই হোক না কেন, যত প্রিয় মানুষই হোক না, ছাড় দেওয়া হচ্ছে না এবং ছাড় দেওয়া যাবে না, এটাই কিন্তু সত্য। ফয়সাল মাহমুদ শান্ত, দেয় বিএনপিকেও কিন্তু বিপদে পড়তে হবে, এটা বিএনপি। হেলেন জেরিন খানের কথায় আপনি কতটা সন্তুষ্ট হলেন যে দল তো কাউকে ছাড় দিচ্ছে না? দেখেন, আমি আপনাকে একটা উদাহরণ বলি। আপা বললেন না যে আমি এটা একমত যে একটা ঘটনা ঘটতে পারে রাষ্ট্রে, একটা সন্ত্রাসী হুট করে একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, কিন্তু রাষ্ট্র কি ব্যবস্থা নিচ্ছে? আমি খুব পরিষ্কারভাবে একাধিকবার আপাকে প্রশ্ন করলাম যে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কি আমরা জানি না, আপা কিন্তু এটা বলতে পারলেন না। এক, দুই নম্বর হচ্ছে আমি আরেকটা জিনিস আপনাকে বলি, যেমন দেখেন কয়েকদিন আগে আপনাদের এখানে খুব এটা মিডিয়াতে বারবার শিরোনাম হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন মেয়েকে রাতের বেলা একজন ধর্ষক হত্যা চেষ্টা এবং ধর্ষণ চেষ্টা করেছিল। এটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং জাকসু সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। সেই লোকটার সিসিটিভি ফুটেজ আছে। এখন পর্যন্ত এই লোকটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই। এই লোকটার বিষয়ে এখন পর্যন্ত মামলা হওয়া ছাড়া, মামলা তো বিশ্ববিদ্যালয় করেছে, মামলা হওয়া ছাড়া তার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী কি কি পদক্ষেপ নিয়েছে, তাকে কি ট্রেস করেছে না, কিন্তু আরেকটা জিনিস না, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আবার একই সঙ্গে নারায়ণগঞ্জে একজন এমপির ছেলে চাঁদাবাজের অভিযোগে গ্রেপ্তার হয়েছে, যদিও পরে মুসলেকা দেশে ছাড়া পেয়েছে। এই ঘটনাও ঘটেছে। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু সেখানে শুনেছি যে এমপির ছেলে এমপির ছেলে তাকে কিন্তু সাথে সাথে গ্রেফতার করেছে, যেখানে কিন্তু অভিযোগ আসছে। আমি এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি জেরিন আপা, এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে যেমন আপা বললো না যে অনেক কিছু তো পজিটিভ হচ্ছে, যেমন এটা ভাই অলরেডি ক্লিয়ার করেছে, আমি ওই জায়গার বক্তব্য দিব না, যে আমার উপরে অত্যাচার হচ্ছে না, এটা কোনো পজিটিভ বিষয় না, এটা একটা মানুষের অধিকার, সেটা নিয়ে আমি ভাই ক্লিয়ার করেছে, আমি বলবো না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো পজিটিভ হচ্ছে, এইটা তো আমাদের এই 200+ যারা সংসদ সদস্য সরকার দলে আছে এরা সারাক্ষণই বলছে, এবং আরো বিএনপি সকল সমর্থকরা এই পজিটিভ বিষয়গুলো বলছে। কিন্তু বিষয় হচ্ছে একটা পজিটিভ হলে মানুষ তার রাইটসটা পায়, কিন্তু একটা যখন নেগেটিভ ঘটনা ঘটে, সেটা যদি 100-র মধ্যে একটা ঘটনা ঘটে, সেই মানুষটা তো সর্বস্ব হারায়। আপনি চিন্তা করেন লক্ষ্মীপুরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মেয়েটা তার পরিবার সহ মারা গেল, আপনি কতগুলো পজিটিভ ঘটনার মধ্য দিয়ে এই একটা পরিবারকে আপনি ফেরত দিতে পারবেন। সো আমি পজিটিভ ঘটনাকে ফোকাস করে, এবং পৃথিবীর কোন রাষ্ট্রে উন্নত দেশে অপরাধ হয় না এরকম কোন নজির নাই এইটা বলে কিন্তু আমাদের অপরাধের বিরুদ্ধে কথা বলা বন্ধ করার সুযোগ নাই। আমাদের ওই একটা সিঙ্গেল ঘটনাকেও আমাদের তার বিরুদ্ধে বলতে হবে,
এবং সবচেয়ে মিজারেবলি যে ঘটনাটা আমরা বারবার প্রশ্ন করছি সেটা হচ্ছে, আমরা জানি যে এই প্রশাসনটা ফ্যাসিবাদের প্রশাসন, আমরা জানি পুলিশের অক্ষমতা আছে, আমরা জানি, কিন্তু তারপরেও কিন্তু বিএনপি দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মবগুলোকে যেভাবে হচ্ছে তারা হাইলাইট করতে চায়, তারা এই সময়ের মবগুলো দেখেন না। যেমন দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের লিগ্যাসি সবচেয়ে বিএনপি সরকারের মধ্যে বেশি। আইনমন্ত্রী হয়েছেন অ্যাটর্নি জেনারেল, আইনের সবচেয়ে বড় পোস্টে ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী, এরকম অনেকগুলো হয়েছেন, আমি এগুলো বলবো না। কিন্তু দেখেন তারপরেও কিন্তু বাংলাদেশ ব্যাংকে মব করে গভর্নর সরানো হয়েছে, শাহবাগ থানায় মব হয়েছে। এই মবগুলো একটা নির্বাচিত সরকারে, যার দলীয় নেতা কিন্তু কন্ট্রোল আছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সবার শেয়ার ছিল, বিএনপি ছিল, জামাতের ছিল, এনসিপি ছিল, সবার শেয়ার ছিল। তাদেরকে নিয়ন্ত্রণ করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ইম্পসিবল ছিল। এই জন্য আমরা বলছি যে তাদের নির্বাচন দিয়ে একটা দলীয় সরকার আসতে হবে। দলীয় সরকারের দলীয় ব্যানারে যখন এই মবগুলো ঘটে, এবং সেটার জন্য যখন আপনি যদি পিছনের উদাহরণ টানেন, যাকে আমরা সবচেয়ে সর্বকালের একটা দুর্বল মানে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার বলছি, এবং আপনি এখন বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল এবং এই লোকগুলো ছিল আওয়ামী লীগের, অন্তর্বর্তীকালীন সরকার সময় তারা তো আরো সুযোগ পায় না এগুলোকে রিফর্ম করার। তারপরে সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, সমালোচনা করেছি, সেগুলো আসবে। কিন্তু এখন তো আপনার একটা নিয়ন্ত্রণ আছে, আপনার পুরো মিনিস্ট্রি আছে, 200 আসন আছে, আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এখন এই বিষয়গুলোকে এই ধরনের এক্সাম্পল গুলো দিয়ে যদি জাস্টিফাই করার চেষ্টা করেন, তাহলে আসল জায়গাগুলোতে ফোকাস করা সম্ভব হবে না। আমরা বলছি আমরা এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। যেমন আপনারা জাস্টিফাই করছেন কি এই অপরাধগুলোকে? তেল গ্যাসের সমস্যা তৈরি হয়েছে, তখন দেখবেন সংসদে কিন্তু হাসান আব্দুল্লাহ সহ একটা কমিটি হয়ে কিন্তু এটাকে সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে, আমরা কিন্তু সহযোগিতা করেছি। যদিও আমরা জানি সিন্ডিকেট করে, তারপরে আমরা দেশের সাথে সহযোগিতা করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কেন সর্বদলীয় কমিটি সরকার করেন জি, না? আছেন আপনি শান্ত আমাদের সাথে, হেলেন জেরিন খান। জি, আমাকে একটু কথা বলতে দিন। জি। একটা প্রথমত যে আপনারা এই যে বক্তব্যগুলো এটা জারি রাখেন, আমরা এখানে কখনোই করব না। কারণ কি, সরকারে যারা থাকে তাদের ভুল ভ্রান্তি হবে, এবং এইটা নিয়ে বিরোধী দল সোচ্চার থাকবে, আওয়াজ তুলবে, এবং আপনারা যৌক্তিক যে বিষয়গুলো আছে, কোথাও যদি ভুল হয়, যৌক্তিক মানে যে সমালোচনা করার দরকার সেটা আপনারা করবেন। ওটার মধ্যে দিয়ে তো আমরা শুদ্ধভাবে চলবো। এখানে তো আমার কোনো নাই, মানে আমি এখানে আপনার সাথে একেবারেই দ্বিমত না, আমি একমত পোষণ করি। ভাই, আমি দীর্ঘ বছর কিন্তু বিরোধী দলে থেকেছি। আমি সত্যি কথা 91, 96 মানে 96 এবং 2001-এর আমি বলবো যে এই যে 91, 96, 2001 পর্যন্ত এবং 90, আমি এই সময় যখন বিরোধী দলে ছিলাম, আমি তো তখন সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কারণ বিরোধী দলে থাকা তো অনেক নিরাপদ যদি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে। আমরা তো সেই জায়গায় যেতে চাই, আমরা তো চাই যে বাংলাদেশ গণতন্ত্র ফিরে আসুক, এবং সেখানে আপনারা বিরোধী দল শক্তভাবে সরকারের সমালোচনা করবেন, যেখানে আমাদের অসঙ্গতি দেখবেন, আমরা যেখানে ভুল করছি সেখানে দেখবেন, কিন্তু আপনাদেরকেও ভাই সেই করবে। যেমন ধরেন জামাতের ইসলামের আমির যে কথা বললেন যে আমরা ফ্যাসিস্টদের মতো আচরণ করছি, আরে ভাই, কোথায় আমরা ফ্যাসিস্টের মতো আচরণ করলাম? আপনাদের সম্পূর্ণ স্বাধীনভাবে বিরোধী দল হিসেবে আপনাদের যা যা করণীয়, যা যা করে আপনারা কিন্তু সেটা করে যাচ্ছেন। তা আমরা ফ্যাসিস্ট আচরণ করলাম কি করে? আমি বলছি যে আপনারা যৌক্তিক সমালোচনা করেন, যদি যৌক্তিক সমালোচনাটা না করে অযৌক্তিক করেন, তাহলে ওই গল্পটার মতো প্রতিদিন যে বাঘ আসছে, যেদিন সত্য কথাটা বলবেন, সত্যি বিএনপি যদি ভুল করে সেটা বলবেন, তখন কিন্তু সবাই মনে করবে যে আরে ওরা তো ওই ধরনের মানে প্রোপাগান্ডা করেই থাকে। আমি ওই জায়গায় না থেকে আপনারা যৌক্তিক জায়গায় আসেন, আমাদের সমালোচনা করেন। আমি এই যে বললাম পিছনের এক্সাম্পল, আমি পিছনের না, এটা আমাদের বর্তমান যে একজন গুম হচ্ছে না, এটা বর্তমান, এটা পেছন না। একজন আমাদের এই যে আমরা এই 4 মাসে এসেছি, এটা বর্তমান। আমরা বিরোধী দল স্বাধীনভাবে কথা বলছে, বিরোধী দল আমাদের সমালোচনা করছে, স্বাধীনভাবে কর্মসূচি পালন করছে, এইটা যে আমরা সেই পথে আসছি। আমি ওইটাই বলছি, আমি অতীত এক্সাম্পল না, আমরা বলছি। প্রশ্ন করে ফেলেন, প্রশ্ন করুন। হেলেন জেরিন খান, আপনাকে প্রশ্ন করবেন আমাদের অতিথি। জি, আপনাকে হেলেন জেরিন খান, আপনাদের দুইজনকেই আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশের স্বাধীনতার পর এই 55-56 বছরের মধ্যে সম্ভবত 30 বছর কিংবা তার থেকে বেশি আমরা কর্তৃত্ববাদী শাসনের মধ্যে ছিলাম, এবং এই সময়টায় আমাদের মূলত যেসব সরকার ছিলেন তাদের তল্পি বাহক বা লয়াল অপোজিশন ছিল,
তো দীর্ঘদিন এই ধরনের প্র্যাকটিস চলতে চলতে হয়তোবা আমরা অনেকটা অপোজিশন মানে কি বলে যে অপোজিশনের বক্তব্য শুনতে হয়তো অতটা অভ্যস্ত হই নাই। যাই হোক, আমি বলবো যে আমাদের চিন্তার এবং অন্যান্য ক্ষেত্রে পজিটিভ চিন্তার ক্ষেত্রে একটা দুর্ভিক্ষ আমাদের আছে। তা হেরেঞ্জারির শেষের যে কথাটা বললেন সে কথার সাথে আমি একমত। আমাদেরকে অপোজিশনের সমালোচনা শুনতেই হবে। দীর্ঘদিন সরকারি দলে থেকে অপোজিশনের বক্তব্য না শুনতে শুনতে আমাদের ধারণা হয়ে গেছে অপোজিশন মানেই লয়াল থাকবে। এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং ডেমোক্রেসিকে যদি সত্যিকার অর্থে একটা সৃজনশীল জায়গায় নিতে হয় তাহলে এখানে অপোজিশন এবং বিরোধী দল উভয়ের দায়িত্ব রয়েছে। এবং আপনাদেরকে ভাবতে হবে যে একটা ফ্যাসিবাদী শাসনের জুলাই বিপ্লবের মাধ্যমে একটা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে এবং আপনাদের কর্মের জন্য যদি আবার আরেকটা ফ্যাসিবাদী শাসন আসে, ইতিহাসে কিন্তু এরকম নজির বহু আছে। এর মধ্যে যদি আমরা দেখছি যে সরকারি দলকে বিরোধী দল বলছে যে নজির আছে আওয়ামী যে লীগকে ফিরিয়ে আনার একটা সুযোগ তারা করছে, হতে আবার পারে, যদিও বিরোধী দলের পক্ষে বলছে আবার হচ্ছে সরকারি এই দল। ব্যাপারে আমাদের যেমন আমাদের এনসিপির ভাই একটা জিনিস ভালো লাগছে আমার, সেটা হলো যে জাতীয় স্বার্থের ব্যাপারে আমাদের একটা উভয় পক্ষের একটা ঐক্যবদ্ধ চিন্তা থাকার দরকার, যেটা আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে আছে। তারা যতই লড়াই করুক না কেন জাতীয় স্বার্থের ব্যাপারে তারা একদম খুব ইস্পাত কঠিন একটা অবস্থানে থাকে। এবং এনসিপি লিডার এবং তারেক রহমান প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর সম্পর্কে যে ঐমত দিলেন, এবং আমার মনে হয় এইরকম হওয়া উচিত। আমরা জাতীয় স্বার্থের ব্যাপারে বিদেশি নীতির ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকব, একই সঙ্গে আভ্যন্তরীণ ক্ষেত্রে সরকার যেটা ভুল করবে এটা বলবেই। হেরেঞ্জারি শেষের দিকে যে কথাগুলি বলছেন আমি একমত। এবং আমাদের ডেমোক্রেসিকে একটা সৃজনশীল জায়গায় নিয়ে যেতে চাইলে আমাদের উভয় পক্ষকে হয়তোবা বেশ অনেক বেশি ছাড় দিতে হবে। অবশ্যই, কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরটি নিব। একই সাথে আমার প্রশ্নটি থাকবে আপনাদের দুজনেরই কাছে, সেটি হচ্ছে আপনাদের ভিতরে যদি এরকম দ্বিমতটি প্রকট আকার সামনে ধারণ করে, তাহলে যেটি সাধারণ মানুষ বা বিভিন্ন বিশ্লেষকরা বলছেন যে এই যে আমরা আওয়ামী লীগ ফিরে আসার বা ফিরিয়ে আনার যে কথা বারবার শুনি নানা রকম ভাবে, হোক সেটা বিরোধী দল বলে সরকার করছে, সরকার বলে বিরোধী দল করছে, কিন্তু এটির একটি সুযোগ তারা নিয়ে নিতে পারে এই অবস্থার, সেই জায়গাটি নিশ্চয়ই। জি, আরেকটা যেটা অ্যাড করতে সেটা হলো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত 15 বছর যেটা হাসিনার ফ্যাসিবাদী শাসন আমলে একটা পার্লামেন্ট ছিল, পার্লামেন্টের কথা হতো, আলোচনা হতো, কিন্তু এই পার্লামেন্টের কথা কেউ শুনতো না। কিন্তু এখন তো আমি দেখতে পাচ্ছি যে এই পার্লামেন্টের আলোচনা লোকজন শুনছে। এটা কিন্তু একটা বড় পজিটিভ দিক। কে কেমন পারফর্ম করছে আমি রাস্তাঘাটে চলার সময় কিন্তু এটা লোকের মুখে শুনি যে অপোজিশনের কে কীরকম পারফর্ম করছে কিংবা রুলিং পার্টি কে করছে। এটা কিন্তু একটা বড় ডেভেলপমেন্ট। এবং সেই জায়গায় যখন বিরোধী দলের থেকে বলা হয় যে ওয়াশিং মেশিন অথবা মাইক্রোওয়েভ ওভেন লাগবে, পর্দা লাগবে, সেটিও নিশ্চয়ই আলোচনার একটি হয়। আমরা ফিরবো আলোচনায়, অবশ্যই আমরা ফিরবো আলোচনায়। তবে বিরতির পর দর্শক আপনারাও নিশ্চয়ই যুক্ত হবেন আলোচনায়। ডাবর রেড টুথপেস্ট এখন নতুন প্যাকে 10টি ক্লিনিক্যালি প্রমাণিত উপকারিতার সাথে। দাঁতের যত সমস্যা ডাবর রেড সারে। 1 2 3 একে তুই গরম আর ঘাম, তার উপর ঘামাচির তরছে। গরম, ঘাম আর ঘামাচি, এই 3 শত্রুর হাত থেকে বাঁচতে তিব্বত ঘামাচি পাউডার, যার ইরকুসন ত্বকের যাবতীয় ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দূর করে আপনাকে রাখে ফ্রেশ এবং ঘামাচি মুক্ত। তিব্বত ঘামাচি পাউডার 3 in 1 এর শক্তি, ঘাম ও ঘামাচির হাত থেকে মুক্তি। সমতল থেকে পাহাড়ে, গ্রাম থেকে শহরে, সারা বাংলার প্রতিটি ঘরে খুশি ছড়িয়েছে ফ্রেশ। ফ্রেশ খুশি ছড়াই প্রতি ঘরে। আমিও তো চা বানাইনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করো প্রতিদিন। ফ্রেশ ময়দায় তৈরি যে কোনো খাবার যেমন হয় সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। ফ্রেশ ময়দা, হেলদি বেশি, স্বাদেও খুশি। ফাস্ট ওয়াশ লিকুইড লন্ড্রি ডিটারজেন্ট
প্রথম ধোয়াতেই কাপড়কে করে তুলবে নতুনের মতো উজ্জ্বল। ধন্যবাদ দর্শক, আবার আমন্ত্রণ ৭১ জার্নালে। আমরা প্রথম পর্বে যে আলোচনাগুলো করছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর, এবং আজকের দিনে সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে খবরটি আসলে সবাইকে নাড়া দিয়েছে, লক্ষ্মীপুরে বাসায় ঢুকে মা এবং মেয়েকে যে কুপিয়ে হত্যা করা হয়েছে, এবং একই সাথে সন্দেহভাজন একজনকে সাধারণ মানুষ আবার আইন হাতে তুলে নিয়ে তাকেও কিন্তু গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে। আমরা এই বিষয়ে সর্বশেষ খবর জেনে নিতে চাই। আলোচনা শুরু করবার আগে আমাদের সহকর্মী লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন আতর রহমান মনির। আতর রহমান মনির, জানাবেন আপনি আমাদেরকে যে সর্বশেষ কি খবর পেলেন, এই বিষয়ে কাউকে গ্রেফতার করা হলো কিনা, এবং একই সাথে আমরা জানি সেই পরিবারের ছোট ছেলে সে বেঁচে গেছে সে বাসায় না থাকার কারণে, তার একটি শারীরিক অবস্থাও আমরা গণমাধ্যমে দেখছিলাম যে সে অনেকটা স্তব্ধ হয়ে গেছে, তার বিষয়ে কোনো ধরনের খবর পেয়েছেন কিনা? ধন্যবাদ। আজ সারাদিন অর্থাৎ এই গণমাধ্যম কর্মীদের ব্যস্ততা দিন ছিলেন, যদিও এই ব্যস্ততা বা সাধারণ মানুষ কখনো কাম্য করে নেই। এই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এই গোডাউন রোড অর্থাৎ যেই রোডে ডানহাটা, সেই রোডেই নৃশংসভাবে একই পরিবারের 4 জনকে নির্মমভাবে হত্যা করা হয়, কুপিয়েও ও থেতলিয়ে হত্যা করে। সেই ঘটনায় যিনি হত্যা করেছেন তাকেও লোকজন মারধর করা হয়েছে, এরপরে তিনি মারা যান। এই ঘটনা এখনো পর্যন্ত মামলা হয়নি। আমি বিষয়টি নিয়ে কথা বলেছি পুলিশ সুপার আবু তারেক, তিনি বলেছেন যে এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে, তবে নিহত স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে, তারা আসলেই তখন এই ঘটনায় মামলার প্রক্রিয়া শুরু করবেন। আর আপনাকে জানিয়ে রাখি, লক্ষ্মীপুরের যে 4 জন সহ অর্থাৎ যিনি এই ঘটনায় ঘটিয়েছেন তাকেও পিটিয়ে পরে হত্যা করা হয়েছে এবং তিনিও মারা গেছেন। এই পুরো 5 জনকে এখনো পর্যন্ত ময়নাতদন্ত করা হয়নি, যেহেতু একদিকে নারী গঠিত আর রাতের ব্যাপার, এর জন্য ময়নাতদন্ত হয়নি। জানা কি গেছে কেন আসলে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে? পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত আমাদেরকে পরিষ্কার করেনি বিষয়টি কারা বা কি কারণেই ছিল এই হত্যার পিছনে এবং কেন এই হত্যা করা হলো সে এখনো উদ্ঘাটন করা হয়নি। তবে বিষয়টি প্রক্রিয়া আমি আপনাকে জানিয়ে রাখি, বিভাগীয় যে ডিআইজি রয়েছেন মনিরুজ্জামান, তিনি ইতিমধ্যেই রায়পুর এসেছেন এবং কিছুক্ষণ পরই ঘটনাস্থলে যাবেন। এরপরে এখান থেকে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি আবার কুমিল্লায় চলে যাবেন। কুমিল্লা থেকে আবার আগামীকাল সকালে তিনি এসে আরো তদন্ত কাজ শেষ করবেন। তবে এই বিষয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে 5 সদস্য বিশিষ্ট। এখানকার যিনি ওসি তদন্ত রয়েছেন আব্দুল মান্নান, তাকে প্রদান করে এই তদন্ত টিম। আত্মীয় স্বজন অথবা প্রতিবেশীরা কি কোনো ধরনের তথ্য দিয়েছে যে কি হতে পারে এই হত্যাকাণ্ডের কারণ? আমি আপনাকে জানিয়ে রাখি, এই এখনো পর্যন্ত আত্মীয় স্বজন কেউ অর্থাৎ যেহেতু মৃতদেহ লক্ষ্মীপুর মর্গে রাখা হয়েছে, এখনো তারা আসলো, তারা বিভিন্ন তাদের আশ্রয়ে রয়েছেন। সকালে নাগাদ তারা যখন মৃতদেহের পাশে দাঁড়াবেন তখন তাদের সাথে কথা বলে আরো বিস্তারিত জানা যাবে। আর এছাড়া যারা তাদের বাড়ি লক্ষ্মীপুরের কোথাও না, তারা কুমিল্লা তাদের বাড়ি, এখানে ভাড়া থাকতেন, এই জন্য তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে আগামীকাল সম্ভবত সকালে তাদের সাথে কথা বলা সম্ভব হবে। আর পুরো বিষয়টি এক ধরনের বেদনাদায়ক এবং মানুষকে নাড়া দিয়েছে, অনেকের মাঝে আতঙ্ক। ছোট ছেলেটি বেঁচে আছে, সে এখন কোথায়? ছোট ছেলেটি বিকাল থেকে অনেকটাই কান্নাকাটি করেছে। তার মায়ের এই অর্থাৎ একজনের এই শোক আপনি নিজেও জানেন যে এক শোক সইবার নয়। সাধারণত একই তার মা সহ তার 3 বোন সহ তাদেরকে মৃতদেহ তাকে দেখতে হয়েছে। তাকে স্থানীয়ভাবে অনেকেই খোঁজ খবর রাখছেন এবং তাকে অনেকেই দায়িত্ব নিয়েছেন যে তার বাকি জীবনটুকু দেখাশোনার দায়িত্ব পালন করবেন তারা। সে কি কোনো কথা বলেছে কারো কাছে, আত্মীয় স্বজন অথবা প্রতিবেশী অথবা পুলিশের কাছে কোনো তথ্য কি সে দিয়েছে?
সে একই কথা বলেছে যে যখন ঘটনা হয় তখন তিনি এই ঘটনাস্থলে ছিলেন না, পার্শ্ববর্তী তার যে হায়দার এন্টারপ্রাইজে তিনি ছোট একটি চাকরি করতেন, সেই চাকরির সুবাদে সেই জায়গায় ছিলেন। যখন এই ঘটনা লোকজন তাকে জানায় তখন সে দৌড়ে এসে তার মা এবং তার বোন এইসব কথা শুনে সে অচেতন হয়ে পড়ে এবং জ্ঞান ফিরলে তারপরও কান্নাকাটি করে। এইসব ঘটনায় যে গণমাধ্যম কর্মীরা তার সাথে যখন দেখা করবে এরকম প্রেক্ষাপটে তার আরো ক্ষত সৃষ্টি হবে, এই জন্য তাকে স্থানীয় লোকজন এবং জনপ্রতিনিধিরা তাকে তাদের আশ্রয়ে রেখেছেন এবং আতর রহমান মনির, আমরা ফিরবো পরবর্তীতে, নিশ্চয়ই আপনি খবর রাখবেন, নতুন করে তথ্য পেলে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও সংযুক্ত হব। ধন্যবাদ আপনাকে। ফয়সাল মাহমুদ শান্ত, আমরা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর নিয়ে কথা বলছিলাম, আপনার কাছে কি মনে হয় এই যে দেশের বিভিন্ন জায়গায়, আজকে শুধু লক্ষ্মীপুরের ঘটনা তো না, আরও অনেক কোনো ঘটনাই আসলে গত কয়েকদিন ধরে হচ্ছিল, এই ঘটনাগুলোর কারণে যেটি বারবারই বলা হয় যে আরেকটি পক্ষের মানুষজন এই ঘটনা ঘটাচ্ছে, সরকার সেখানে শিথিলতা দেখাচ্ছে। কারণ আমরা দেখেছি যে নোয়াখালীতে আওয়ামী লীগের যখন মিছিল হয়েছে তখন সেখানে খুব একটা শক্ত অবস্থানে যেতে দেখা যায়নি প্রশাসনকে। সব কিছু মিলিয়ে আপনারা যে অভিযোগটি করেন বারবার যে সরকার এক ধরনের শিথিলতা দেখাচ্ছে, আওয়ামী লীগকে ফিরে আসার ক্ষেত্রে নানা ধরনের পথ করে দিচ্ছে, এই ঘটনাগুলো কি আসলে তার সাথে যুক্ত হয়ে যায় কিনা? দেখেন, আমি ওইটা একটু বেশি মানে হচ্ছে কনস্পাইরেসি মতো মনে হতে পারে, আমি অতদূর যেতে চাই না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে সেটা সরকার ইন্টেনশনালি করুক বা না করুক, এই পরিস্থিতিগুলো আওয়ামী লীগ সহ বাংলাদেশ বিরোধী যে কারোর জন্য এটা একটা সুযোগ তৈরি করবে। যেমন দেখেন আমরা শুরুতে আলোচনা করছিলাম যে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বার্থ, এই জায়গাগুলো আসলে সরকার দল বিরোধী দলের বাইরে কি বিবেচনা করতে হবে আমাদেরকে। আমাদের ইন্ডিয়া যদি আমাদের সাথে ডেলিভারেটলি শত্রুতা করে, আসলে সেখানে আমি সরকারের বিরোধিতা করি বলেই ইন্ডিয়ার পক্ষে আমি অবস্থান নিতে পারবো না। যেমন দেখবেন যে যখন প্রধানমন্ত্রী চায়না সফরে যাবেন তার কিছুদিন আগেই কিন্তু আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে একটা লম্বা পোস্ট দেওয়া হয়েছে যে আসলে প্রধানমন্ত্রী চায়না সফরে যাচ্ছেন, তার মানে দেশের অনেক ক্ষতি করে ফেলবেন ইত্যাদি ইত্যাদি। তো আমার কথা যেটা, কিন্তু আপনি যদি এই জায়গায় বিরোধী দল সরকার দল এক থাকুক আর আলাদা থাকুক, আপনি যদি এই জিনিসগুলোকে বাড়তে দেন, যে আপনি যদি বিভিন্ন জায়গায়, সেটা যদি মনে করেন একটা গোয়েন্দা সংস্থার মদতে হোক, বাইরের দেশের মদতে হোক, কিংবা বিভিন্ন জায়গায় যদি আপনি জঙ্গি উত্থানগুলো আবার নাড়াচাড়া দিয়ে ওঠে, আমরা কিন্তু দেখেছি যে 1 থেকে 5-এর যে সরকারের সময় কিন্তু বিএনপি সরকারকে বিভিন্ন ধরনের এই ইস্যুটাকে মোকাবেলা করতে হয়েছে। আমরা অনেক সময় পরে শুনেছি যে এটা ভারতের প্ল্যান ছিল, অনেক কিছু ছিল, কিন্তু এটা যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, আপনি যতই এটাকে ভারতের প্ল্যান বলেন, আওয়ামী লীগ এটা লেভারেজ নিবে, আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছেন, বিরোধী দল দিচ্ছেন আর সরকার দল দিচ্ছে, এই বিতর্ক আপনি যত করি, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যদি আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারেন, তাহলে মানুষ আস্তে আস্তে আওয়ামী লীগের দুঃশাসনগুলো ভুলে বর্তমান সময়ের সাথে আওয়ামী লীগের তুলনা করবে। আপনি যদি এই রাষ্ট্রে মাইনরিটি এবং ধর্মীয় কমিউনিটিগুলোর আপনি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আপনি যদি মাজার মন্দির এগুলো নিরাপদ না করতে, মসজিদ নিরাপদ না করতে পারেন, তাহলে বাইরের দেশ এটা বলবে, ইন্টারন্যাশনাল তারাকে সেল করার চেষ্টা করবে যে আপনি আসলে এই রাষ্ট্রে এই উগ্রবাদিতা প্ল্যান করতেছেন, এই জন্যই আপনাকে তারা পছন্দ করেন এবং আপনার বিরুদ্ধে তারা খেলবে। দ্বিতীয় যে জায়গাটা আপনি আরেকটু বিরতির আগে বলছিলেন, সেটা হচ্ছে যে সরকার দল অভিযোগ করে বিরোধী দলের ক্ষেত্রে, যেমন এনসিপিটা আমি বলতে পারি, এনসিপি কে আওয়ামী লীগ কিভাবে দেখে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে বিষয়, এটা আসলে জনগণ সহ আপনাদের সবার কাছে পরিষ্কার। এখন এক হাসান আব্দুল্লাহ যখন ইউকেতে তার একটা ব্যক্তিগত এবং একটা তার নিজের একটা সেমিনারে গেলেন, সেইখানে আওয়ামী লীগের যে প্রস্তুতি, আওয়ামী লীগের পেজ, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের যেই ধরনের মারমুখী অবস্থান, এইটা আওয়ামী লীগের সাথে এনসিপির অবস্থান পরিষ্কার করে। এখন অন্য কেউ, সেটা বিএনপি হোক, জামাত হোক, অন্য কেউ এই দেশে আওয়ামী লীগকে আবার কোন ধরনের বিচার এবং কোন ধরনের শুদ্ধিকরণের ব্যতিরেকে যদি আবার তারা মাঠে নিয়ে আসে, কিন্তু আপনাদের দলের প্রধান তিনিও তো একসময় বলেছেন, আমরা দেখেছি যে আওয়ামী লীগের যেসব নেতারা এখন দেশে অবস্থান করছেন, তারা যদি অপরাধের সাথে যুক্ত না হন, তাহলে তাদের নিয়ে আপনারা এক ধরনের বিবেচনায় রাখবেন বিষয়গুলো। না, আমি 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 বাক্যটা কি বললাম একবার পরিষ্কার ভাবে বলছি তো, আওয়ামী লীগে মনে করেন একজন ভোট দিয়েছে, কিংবা মনে করেন 2001 সালে একজন আওয়ামী লীগ করেছে, কিন্তু সে 14-18 নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, তিনি নির্বাচন কারচুপির সাথে ছিলেন না, তিনি জুলাইয়ের 24-এ তিনি জুলাইয়ের পক্ষে ছিলেন। এখন সে ওই 1 সালে আওয়ামী লীগ করতে বিধায় আপনি তাকে ডিহিউম্যানাইজ করতে পারবেন না, তাকে আপনি যদি কোনো ফৌজদারি অপরাধ না করে তাকে তোমার বিচারের মুখোমুখি করতে পারবেন না। এই জায়গাটা পরিষ্কার করতে হবে। যেমন আওয়ামী লীগের সেরকম কোনো ব্যক্তি হলে আপনারা আপনাদের দলে তাকে নেবেন?
উত্তরটা শেষ করি যে কোর আওয়ামী সাপোর্টার যারা দেখেন, যদি জুলাইয়ের পক্ষে যারা অবস্থান গ্রহণ করে, তিনি যদি পূর্ববর্তী আওয়ামী লীগ থাকেনও, জুলাই যদি হাসিনার বিরুদ্ধে অবস্থান করে, আমরা তার সাথে তাকে মনে করি যে আমরা তাকে যে কোনো দলে তিনি যেতে পারেন, এরকম সমস্যা নাই। কিন্তু আমরা মনে করছি কি, দেখেন আওয়ামী লীগের মনোভাবটা দেখেন, আওয়ামী লীগ এখনো মনে করে জুলাই একটা সন্ত্রাস ছিল, আওয়ামী লীগ এখনো মনে করে যে বিএনপি, জামাত এবং এনসিপির এই ছাত্ররা মিলে জুলাইয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এবং তাদেরকে রুখতে হবে, তারা বাংলাদেশ, এইটা এদের কিন্তু কোনো ধরনের অনুশোচনা নাই। তারা বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ইন্ডিয়ার সাপোর্ট গায়ে তারপর বাংলাদেশের বিরুদ্ধে যেতে তাদের কোনো অনুশোচনা নাই। এই আওয়ামী লীগকে আপনার রুখতে হবে, এইটা বাংলাদেশের সর্বদলীয় দায়িত্ব। আমাদের সময় খুব কম, আমরা আলোচনা শেষ করব। দেখেন, আমার জন্ম যেখানে, আমি কিন্তু আওয়ামী অধ্যুষিত এরিয়াতে জন্ম, বলতে পারেন মাদারীপুর আমার বাড়ি। এই যে ফয়সাল যেটা বললো, আওয়ামী লীগ দুটা যদি আপনারা দুই ভাবে চিন্তা না করেন তাহলে হবে না। প্রথমত যে আওয়ামী লীগের দুষ্ট লোক যারা ছিল, যারা এই দীর্ঘ 17 বছর দুর্নীতি করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জোর করে ক্ষমতায় করেছে, গুম খুনের সাথে জড়িত ছিল, তাদের প্রশ্নে এই যে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন এবং সিভিল সোসাইটি বলেন, সবাই সম্মিলিতভাবে যদি তাদের ব্যাপারে ঐক্যবদ্ধ না হয়, তারা কিন্তু ঢুকে যাচ্ছে। তারা বিএনপির মধ্যে ঢুকে যাচ্ছে, জামাতের মধ্যে ঢুকে যাচ্ছে, এনসিপির মধ্যে ঢুকে যাচ্ছে, ইভেন সুশীলদের মধ্যে ঢুকে যাচ্ছে। এটা কিন্তু ভয়ঙ্কর বিষয়। এই অপরাধীরা, বিশেষ করেন আমি কি বলবো, দুঃখের কথা, আমার ব্যক্তিগত একটা বিষয় বলি। একটা লোককে আমি চিনতাম, তাই এটা একটু গল্পটা একটু বড় হয়ে যায়, যাই হোক, সে একটা আনরুলি ছেলে হিসাবে, তারপরে শুনলাম আওয়ামী লীগের 17 বছর একজন মন্ত্রীর সাথে থেকে সে মন্ত্রীর মানে প্রশংসা করে, পরে সে গুলশান, বনানীর মতো জায়গায় বাড়ি গাড়ি, শুধু সেটা না, ইটালি, সিঙ্গাপুর, অনেক জায়গায়। পরে এই যে গণ অভ্যুত্থানের পরে ওই লোক পালিয়ে গেল। তারপরে আমি গত 2-3 দিন আগে তাকে দেখি যে পার্লামেন্টের ওখানে, আমাকে দৌড়িয়ে এসে সে আমার বলতেছে যে কেমন আছে মেয়েটা। যখন এটা বলছে আমি তারে দেখি, আমি সে আপনি এখানে কেন, আপনি না বিদেশে ছিলেন। সে পার্লামেন্টের মতো জায়গায়, পবিত্র জায়গায় সে ঢুকে যাচ্ছে। এই ধরনের লোকজনরা যারা চরম দুর্নীতি করেছে, ক্ষতিগ্রস্ত হয়ে করছে, তাদেরকে যদি আমরা ছাড় দিয়ে দেই, সেটা বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন আর অন্য যারা বলেন, এটা কিন্তু এই জাতির সাথে চরম বেইমানি। এবং এই শহীদ, এই 17 বছর এবং এই 36-এ যারা জীবন দিয়েছে, তাদের সাথে বিরাট গাদ্দারি হবে। এই জায়গায় যদি সবাই একমত না হয়, এরা কিন্তু ঢুকে যাচ্ছে। তো এখন এটা একটা, আরেকটা পার্ট হলো আওয়ামী লীগের। দেখেন, আমার মাদারীপুরে আমি বললাম যে ওখানে অসংখ্য ভালো লোক আছে, অসংখ্য জনদরদি লোক আছে, তারা নিজেরাও চায় না এই দুষ্ট লোকের আবার ফিরে আসুক। সেই সমস্ত আওয়ামী লীগ লোকজনদেরকে যদি আপনারা ট্যাগ দিয়ে তাদেরকে যদি আপনারা হ্যারাসমেন্ট করতে যান, এটাও কিন্তু সাধারণ লোকজন স্বাভাবিকভাবে নেবে না। কাজেই এখানে আমি মনে করি দুই ভাবে কিন্তু আওয়ামী লীগের মানে দেখার বিষয় আছে। আর আরেকটা হলো সবার শেষ যেটা হলো যে আইন তার নিজস্ব গতিতে চলবে। এই জায়গায় কেউ কোনো রকমের ইন্টারফেয়ার করবে না। যারা অপরাধী তারা আইনের আয়তায় আসবে, শাস্তি ভোগ করবে। এই 3টা জায়গা যদি আমরা আমরা আসলে সেই দিকে তাকিয়ে থাকলাম যে আপনারা আইনের শাসন শেষ পর্যন্ত প্রতিষ্ঠা করবেন। জি, আমি একটু আপনাদের শেষের দিকে তো আমরা চলে আসছি, একটু কথা বলতে চাই। সেটা হলো যে প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিঃসন্দেহে ইদানিংকালে যে সমস্ত মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে, এইগুলি শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবধি না, এটা হলো বাংলাদেশে একটা মানে কি বলে এটাকে, যে মূল্যবোধের যে ধস নেমেছে। নাহলে এইভাবে কিভাবে একজন হত্যা করতে পারে, একজন নারী, শিশু সহ। এটা একটা ঘটনা, একাধিক ঘটনা ঘটছে, এইটা একটা দিক। আর একটা হলো যে ধরেন আমাদের 18 কোটি মানুষের এই ছোট্ট দেশটি, যেখানে আমাদের পুলিশের সংখ্যা বুঝি কত, 2,10,000 কি 20 এরকম হবে। আপনি যদি আমার 64টা জেলায় যদি এই পুলিশকে ভাগ করেন, তো আমার 3 থেকে 3,500 পড়ে। আর যদি উপজেলায় ভাগ করেন তাহলে কত পড়তে পারে? দ্যাট ইজ আমার কিন্তু এক হলো যে বহুদিন ধরে এই পুলিশ একটা ফ্যাসিবাদী শাসনের লেজুলবৃত্তি করে তার যে পেশাদারিত্বটা ধ্বংস হয়েছে। তারপরে বিপ্লবের সময় তারা যে ঘটনাগুলি ঘটছে তার মধ্যে দিয়ে পুলিশের মধ্যে এক ধরনের ট্রমা কাজ করছে এখনও। যদিও পুলিশ আগের তুলনায় অনেক ডিসিপ্লিন হয়ে আসছে, কিন্তু আমাদেরকে এই পুলিশকে আরও পেশাদারিত্ব দেওয়া, সঙ্গে নতুন আরও সংখ্যা বৃদ্ধি,
আপনার এটা হবে না, কারণ একটা ভঙ্গুর অবস্থা একটা পুলিশ বাহিনী আছে, এটা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কাঙ্ক্ষিত জায়গায় নেওয়া যাবে না। সেক্ষেত্রে আর মনে হয় যে সরকার এবং অপোজিশন উভয়ই মনে হয় একমত পোষণ করতে পারেন, এটা একটা ব্যাপার কিন্তু আমাদের আছেই। এবং সবশেষে যেটা আমি মনে করি যে কথাটা আমরা বারবার বলি, আওয়ামী লীগ ফিরে আসা না আসা এগুলি অন্য একটা কাহিনী। এটা এমনি 2জন লোক 5জন লোক কোথাও দেখা গেল সেটা দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা না। আওয়ামী লীগের ফিরে আসা সবসময় যেটা হয় যে আপনার ভালো কাজ দিয়ে খারাপ কাজকে দূর করতে হয়। পলিটিক্সে যদি আপনি যদি ভালো কিছু না করতে পারেন, খারাপ জিনিস আপনার মানুষের গ্রহণযোগ্য না হোক কিন্তু সহনীয় হয়ে যাবে। আপনি যদি আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের থেকে বেটার শাসন যদি উপহার নিয়ে দিতে পারেন, বিএনপি যদি না পারে, অপোজিশন প্রতি যথাযথ পালন না করতে তার ভূমিকা, স্বাভাবিকভাবে খারাপ জিনিসগুলি আবার সহনীয় হয়ে যেতে সামনে পারে। চলে আসার একটা সুযোগ থাকে। সুতরাং- আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ হেলেন জেরিন খান এবং একই সাথে ফয়সল মাহমুদ শান্ত। আবারও নিশ্চয়ই আপনাদের সাথে কথা হবে। দর্শক, বিরতির পর নিশ্চয়ই আপনারা আবারও যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, আবার আমন্ত্রণ ৭১ জানালে। আমরা আলোচনা করতে চাই যে আমরা দেখলাম 2 বছর পর ভারতের পর্যটন ভিসা চালু করা হলো এবং আনুষ্ঠানিকভাবে আজকে ভারতের হাই কমিশনার, নতুন যিনি হাই কমিশন নিযুক্ত হয়েছেন, তিনি এই ঘোষণা দিয়েছেন। মাহবুব হাসান সালে সাবেক রাষ্ট্রদূত যুক্ত আছেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ মাহবুব হাসান সালে যুক্ত হয়েছেন আমাদের সাথে। এবং আপনি ভারতেই কাজ করেছেন আমরা যতদূর আসলে জানি। সেই হিসাব করে একটু বলবেন 2 বছর পরে ভারতের এই যে ট্যুরিস্ট ভিসা ওপেন করে দেওয়া হলো সেটি কিভাবে দেখছেন? আর আরেকটি বিষয়, বিভিন্ন গণমাধ্যম অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমেই নানা ধরনের আলোচনা হচ্ছে যে চীনের সাথে যখন বাংলাদেশের এই যে বাণিজ্যিক সম্পর্ক বিনিয়োগের জায়গাটি এখন যেহেতু সামনে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে আছেন, এখান থেকে কিছুটা নজর সরানোর জন্য ভারত এক ধরনের এটি টোপ ফেলেছে বাংলাদেশের মানুষের উপর। ধন্যবাদ। ট্যুরিস্ট ভিসা চালু করার যে ঘোষণা নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজকে দিয়েছেন, সেটিকে আমি একটি পজিটিভ স্টেপ হিসেবেই দেখব। যদিও বাংলাদেশ তার ভিসা কার্যক্রম ভারতে বাংলাদেশের যে মিশনগুলো আছে সেগুলোতে আগেই শুরু করেছে। তো আজকে এই অ্যানাউন্সমেন্টটা হওয়ার পেছনে আমার যেটি মনে হচ্ছে যে দীনেশ ত্রিবেদী আজকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন এবং আমার ধারণা এই সিদ্ধান্তটি হয়তো ভারত সরকার নিয়ে রেখেছিল। আজকে যেহেতু হাই কমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করলেন দীনেশ ত্রিবেদী, আজকেই এই ঘোষণাটি দেয়া হলো, যেটি তার জন্যে হয়তো বলা যায় যে একটা পজিটিভ নোটে উনি তার দায়িত্ব পালন শুরু করলেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটি নজর সরানোর জন্যে করা হয়েছে। বাংলাদেশের মানুষের বা আন্তর্জাতিক মিডিয়ার, আমাদের অনেক প্রতিবেশীরও যে নজর মাননীয় প্রধানমন্ত্রীর চায়না ভিজিটের ব্যাপারে আছে, সেটি এই ঘোষণাতে বদলে যাবে বলে আমার মনে হয় না। আমার একটা প্রশ্ন আছে আপনাকে, সেটা হলো যে এই সম্প্রতি বিশেষ করে পশ্চিমবাংলায় বিজেপি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়া এবং সেখানে মুসলমানদের উপরে যে নিপীড়নগুলো চলছে, একই সঙ্গে শুভেন্দু মুখ্যমন্ত্রী কদিন আগে বলেছে যে আমরা অখণ্ড ভারত করতে চাই এবং এই হাই কমিশনার এখানে এসে আসার পরে আগে বলেছিলেন যে 2 দেশ আমরা এক করতে চাই। সব কিছু মিলিয়ে আজকে যে ভিসার যে ব্যবস্থার কথা ঘোষণা করলেন, এটা কতটা স্বতঃস্ফূর্ত হতে পারে? এটি আসলে ভারতের করারই কথা ছিল, কারণ আমি যেটি বললাম একটু আগে যে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্যে ভিসা কার্যক্রম আগেই শুরু করেছে, সুতরাং ভারতের জন্য এটি ডিউ ছিল। আজকে তারা ঘোষণা করেছে, এটি ভালো কথা। হাই কমিশনার যেদিন পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে। আর আপনি যে প্রসঙ্গটি বলছিলেন যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী কি বলেছেন, আসলে রাজনীতিবিদরা অনেক রকম কথা বলেন, পলিটিক্যাল রেটরিক, তাদের ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সি, সেগুলোর জন্য সেগুলো তাদের ব্যাপার, কিন্তু সেই
রেটরিকগুলো যদি আমরা দেখি যে বাস্তবে পরিণত করার কোনো চেষ্টা হচ্ছে, যেমন পুশিং, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটি বেআইনি এবং অগ্রহণযোগ্য। এটি এখনো চলছে। তো শুধু ভিসা কার্যক্রম, ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আবার শুরু হচ্ছে, এটি দিয়ে দুই দেশের সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে, এটি ভাবার কোনো কারণ নেই। এটি একটি পজিটিভ স্টেপ যেটি বাংলাদেশ আগেই নিয়েছে, ভারত পরে নিল। এর সঙ্গে যে পুশিং চলছে, অ্যাটেম্প্ট গতকালও হয়েছে, এইগুলো বন্ধ করতে হবে। এই ধরনের যে কাজগুলো, সেগুলো দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। তো এই কাজগুলো বন্ধ অবশ্যই করতে হবে। এবং কিন্তু বন্ধ কি আসলে করার কোনো লক্ষণ আপনি দেখেন? এখনো পর্যন্ত আমি দেখছি না। ফ্রিকোয়েন্সিটা মাঝে মধ্যে একটু ওঠানামা করছে, কিন্তু পুশিং অ্যাটেম্প্ট চলছে। যদিও বাংলাদেশের যে বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, তারা এ পর্যন্ত বিএসএফ এর প্রত্যেকটি পুশিং অ্যাটেম্প্ট ব্যর্থ করে দিয়েছে। আশা করি ভবিষ্যতে যদি এই ধরনের পুশিং অ্যাটেম্প্ট চলতে থাকে, তাহলে বিজিবি একই ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তবে এটি কোনোভাবেই কাম্য নয়। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই পুশিং অ্যাটেম্প্ট নেতিবাচক প্রভাব ফেলছে, এবং দুই দেশের মধ্যে যে ট্রাস্ট ডেফিসিট বা আস্থার যে সংকট, সেটি তৈরি হচ্ছে ভারতের কারণে। না, এই যে একটা বিষয় তো আমাদের মনে হয় একটু চিন্তার জায়গাটা নাড়া দেয়, সেটা হলো ভারতীয় সরকার বা দিল্লির দৃষ্টিভঙ্গি ক্ষুদ্র দেশ আমাদের মতন দেশগুলির প্রতি এক ধরনের মানে সাবসার্ভিয়েন্ট একটা ব্যাপার হিসাবে দেখার চেষ্টা করে। এইরকম একটা মানসিকতার প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক সম্পর্কের বিশ্বাসযোগ্য উন্নয়ন কতটা সম্ভব? আমি ইঙ্গিত করছিলাম যে ট্রাস্ট ডেফিসিট বা আস্থার যে সংকট ভারতের পুশিং অ্যাটেম্প্ট জাতীয় কাজের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে, সেটি বন্ধ করার দায়িত্ব তাদের। তো দুই দেশের সম্পর্ককে পুনরায় স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে প্রথম কাজ। তো আমি আশা করি, আমি আশাবাদী মানুষ, আমি আশা করি ভারত বিষয়টি অনুধাবন করতে পারবে এবং যত দ্রুত সম্ভব অবিলম্বে এই পুশিং অ্যাটেম্প্ট বন্ধ করবে। আমরা আসলে সেই আশা রাখতে চাই, আপনার মতোই আশা আসলে করতে চাই, সম্পর্ক যে টানাপোড়েন চলছে সেটি আসলে শেষ হোক। ধন্যবাদ মাহবুব হোসেন সালেহ, আবারও নিশ্চয়ই কথা হবে। একই সাথে এলাহি নওয়াজ খান, আপনাকেও ধন্যবাদ। আগামীতে কথা হবে ৭১ জার্নালে। দর্শক, আপনারা এতক্ষণ সাথে ছিলেন, তার জন্য আপনাদেরও ধন্যবাদ। দেখা হবে আবার।